নমস্কার, আমি স্বরূপ সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি রিসেন্ট সদ্য মানে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আর কি, তাতে রাজ্যভিত্তিক বা জেলাভিত্তিক মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তো আমি চেষ্টা করছি যারা জেলার বা রাজ্যের সেরা হয়েছে তাদের ইন্টারভিউ নিতে, এবং তাদের কাছ থেকে আমি নিজেও শিখছি, বা তাদের যে এই ইন্টারভিউর মাধ্যমে তারা কেমন করে প্রিপারেশন নিয়েছে আর কি, তাদের সাকসেস স্টোরিটা যদি পরের বছর যারা পরীক্ষা দেবে, যদি তারা ভিডিওটা দেখে তাহলে হয়তো অনুপ্রাণিত হবে, একটু গাইড পাবে আর কি। আর সেই উপলক্ষে বা সেই জন্যই আমি আজকে ডোমকলে আছি। মেমোরি মিম, যার নামটা একটু অনেকেই মিম বলে পরিচিত বেশি আর কি। তো মিমের বাবা আমার খুবই পূর্ব পরিচিত। আমি আগে ডোমকলে আমার ওয়াইফের কর্মসূত্রে ভাড়া থাকতাম। আমার একদম সামনের বাড়িতে মিম থাকতো। মিম তখন ছোটো, ক্লাস 3-তে পড়ে। তো যখন মিম অ্যাকচুয়ালি ডোমকলের গর্ব আর কি বলা চলে, ডোমকল ব্লক তথা মহকুমার গর্ব বলা চলে, জেলার গর্ব আর কি। কারণ মিম মাধ্যমিক পরীক্ষায় এই এলাকার মধ্যে প্রথম আমার মনে হয় আর কি মেধা তালিকায় হয়েছিল, নবম স্থান অধিকার করেছিল। এবং এবছরও তাই, এবছর মুর্শিদাবাদ জেলায় ও সেকেন্ড। এবং যদি সায়েন্স ধরি আর কি তাহলে প্রথম, এবং যদি মেয়ে ধরি তাও প্রথম, দুটোতেই প্রথম। তো সেই মিমের বাড়িতে আমি এসেছি। তো মিমের সঙ্গে একটু গল্প করব, মিমের পুরো পড়াশোনা, এবং আমার যেহেতু মাধ্যমিকের কিছু কথা ওর কাছ থেকে শুনবো আর কি। তো চলুন মিমের মুখ থেকে কিছু শুনিনি আমরা, মিমের কথা আর কি, মিমের সাফল্যের কাহিনী আর কি। আর তো মিম, তোমার আগে পরিবারটা জানি আগে, পরে আমি আসছি একটু ঘুরিয়ে ইন্টারভিউ নিই। বাড়িতে তোমার কে কে আছে? না, বাড়িতে আমার মা বাবা ছাড়া আমার একজন ছোট বোন আছে। মা বাবা কি করেন? আমার বাবা হচ্ছেন হাই স্কুল টিচার, দেবীপুর হাই স্কুলে, এবং মা হচ্ছেন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বাড়ির কাছে না 72 দূরে? নম্বর বাবলাবনা প্রাথমিক বিদ্যালয়, বাড়ির কাছে আর কি। হ্যাঁ। আর তো বোন? আমার বোন হচ্ছে আনিশা মণ্ডল, ও দমকল বালিকা বিদ্যাপীঠে 7ম শ্রেণীর ছাত্রী। তো বোনও পড়াশোনায় ভালো নাকি? হ্যাঁ, ও ভালো। ও ভালো পড়াশোনায়। তো তুমি একদম প্রথম থেকেই তোমার বাবা বলছিল যে তুমি সরকারি প্রাইমারি স্কুলে পড়েছো, মায়ের স্কুলে পড়েছো, তারপর তুমি কোন স্কুলে গেছিলে? তারপরে আমি গার্লসে যাই, মানে ডোমকল বালিকা বিদ্যাপীঠে। সেখানে সেখানে পঞ্চম থেকে হ্যাঁ, 10ম। তারপর মাধ্যমিক দেওয়ার পর আমি ডোমকল ভাবতরণ স্কুলে শিফট হয়ে যাই। সেখানে উচ্চ মাধ্যমিক দিয়েছি সেখান থেকে। তো মাধ্যমিকে তোমাদের, আমার তো মনে হয় ডোমকল বালিকা বিদ্যালয়ের মেধা তালিকায় প্রথম তুমি হলে। হ্যাঁ, প্রথম। এবং ডোমকল মহকুমার মধ্যেও আমার মনে হয় প্রথম আর কি, যে মেধা তালিকায় থাকা আর কি, এটা বড় একটা বিশাল ব্যাপার আর কি। আর এবার যে রেজাল্টটা হয়েছে সেটাও তো একদম জেলার মধ্যে তুমি সেকেন্ড হয়েছে, সেটাও অনেক ব্যাপার আর কি। তো তোমার এই যে পড়ার যে তো কবে থেকে তোমার মনে হলো যে এরকম লেভেলে পড়তে হবে, টপ লেভেলে পড়তে হবে আর কি? মানে তোমার এই টার্নিং পয়েন্টটা কখন, 7-8 কখন এটা? মানে এটা ছোট থেকে ছিল না, মানে ছোটতে আমি সত্যিই খুব একটা ভালোই মানে পড়াশোনায় ছিলাম না। মানে খেলাধুলা করতাম, স্বাভাবিক ব্যাপার। তারপর মানে হাই স্কুলে যাওয়ার পর, মানে কিছু ক্লাস পর 5-6 পর মানে একটা আঘাত পেয়েছিলাম। মানে আমি যেরকম লিখতাম সেই পরিমাণ আমি নাম্বারটা পেতাম না। এবং ম্যাডামরা আমাকে বলতো যে তোকে আমি ইচ্ছা করে নাম্বারটা দিইনি, মানে ম্যাডামরা চাইতে যেন আমি আরো ভালো করি। তো সেই থেকে আমার মনের ভিতর একটা ক্ষোভ ছিল যে আমি খুব ভালো করে দেখাবো, যে স্কুলে না পুরো পশ্চিমবঙ্গে। এরকম তোমার মনের মধ্যে ছিল? ছিল একটা জেদ ছিল। এত বড় স্বপ্ন তুমি দেখতে তখন দেখেছিলে? এত বড় স্বপ্ন 6 এর পর, ক্লাস 7 থেকে। মানে ক্লাস 6 এ ফার্স্ট হওয়ার ইচ্ছা ছিল, তো আমি সেখানে ফার্স্ট নয় সেকেন্ড হয়ে গেছিলাম। খুবই তারপর জেদ হলো যে আমি স্কুল ছেড়ে দেবো, এবার আমি পুরো টপ করব পশ্চিমবঙ্গে। এরকম তো তখন ভাবতাম তখনই 7 থেকে। সেটা তুমি মনে মনে ভাবতে এরকম হতে পারবো আর কি। এটা কিন্তু বড় একটা দুঃসাহস। মানে আমাদের যদি করিমপুর থেকে কোনো ছেলে এখন ধরো 8 বা 9 এ পড়ছে, ও যদি বলে যে আমি পশ্চিমবঙ্গে টপ করবো, হাসবে কিন্তু, একদম সিরিয়াসলি বলছি। আমাদের স্কুলে কোনো ছেলে যদি বলে যে, আমরা হয়তো ছাত্র দেখে হয়তো ভাববো হতে পারে, কিন্তু অন্য অন্য বন্ধু হয়তো কিন্তু হাসবে, এই তুই পাগল হয়েছিস, পশ্চিমবঙ্গে টপ করবে। আমি তো কোনো ছেলেকে বলি, আমি যদি কোনো ফার্স্ট বয় বলি তুই ভাববি সেরকম যে পশ্চিমবঙ্গে করবো? বলো না স্যার, এই মহকুমা পর্যন্ত ভাবি, আমরা ডোমকল ব্লক পর্যন্ত ভাবি, যে ডোমকল ব্লকের মধ্যে জেলার রাজ্যের মধ্যে ওরা কিন্তু সত্যি ভাবনাটা আসে না। তো তোমার সেই ভাবনাটা 6 এসেছিল? 7 এ এসেছিল, তাই না? দিয়ে ক্লাস 7 এ ফার্স্ট হলাম। দিয়ে একটা মানে যে কনফিডেন্স আসলে না আমি পারবো এবার। তো তারপর ক্লাস 8-9 হলো, দিয়ে 9 এ তো লকডাউন হয়ে গেল, তারপর স্কুল বন্ধ। তারপরে ক্লাস 10 এ আমি মানে উঠলাম, কিন্তু তখনও বন্ধ ছিল। দিয়ে তারপর তো মানে আমাদের পরীক্ষা ক্যান্সেল হয়নি, 2022 এ মাধ্যমিক দিয়েছি আমি, একদম পুরো সবকিছু নিয়ম মেনেই হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তো সেটাও খুব ভালো হয়েছিল। আশা করেছিলাম যে 10 এর মধ্যে থাকবো, এবং থাকতেও পেরেছি। কত পেয়েছিলে মাধ্যমিকে তখন? পেয়েছিলাম 685। নবম স্থান। মানে সেই বছর হিস্ট্রি কোয়েশ্চেনটা আমার একটু হলেও টাফ মনে হয়েছিল। হিস্ট্রিতেই নাম্বারটা একটু কমেছিল, না মানে
ওখানে 93 পেয়েছিলাম হিস্ট্রিতে। আর সাবজেক্ট ওয়াইজ যদি বলো নম্বরটা, যে জানি মাধ্যমিকের নম্বরটা বলো আগে। হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ বাংলাতে 97, ইংলিশে 96, হিস্ট্রিতে 93, ম্যাথে 100, ফিজিক্সে 100, জিওগ্রাফিতে 100 আর লাইফ সায়েন্সে 99। মানে এগুলো তো সবই 100 হয়েছিল। আমি একটু জানতে চাই, মানে আমি যেহেতু মাধ্যমিক পরীক্ষার্থী তারাও দেখবে ভিডিওটা আর কি, দুটো দেখবে। মাধ্যমিকে তোমার প্রিপারেশন দিয়ে শুরু করছে, পরে উচ্চ মাধ্যমিকে আসবো, তো তুমি যে 100 পেলে যে সাবজেক্টগুলো, সেগুলো প্রিপারেশন তোমার কেমন ছিল, কেমন করে নিতে প্রিপারেশন আর কি? প্রিপারেশন বলতে মানে আমার সাবজেক্ট ওয়াইজ যদি বলো আর কি, ধরো অঙ্ক দিয়ে শুরু করে, অঙ্ক কেমন করে কাটছে? অঙ্ক দিয়ে বলতে মানে আমি ক্লাস 9 থেকেই 10টা পড়া স্টার্ট করে দিয়েছি। 9 অঙ্ক শেষ করার পর তুমি 10 পড়ছিলে আর কি? মানে 9ও পড়তাম, সাথে সাথে 10ও মানে করতাম, ক্যারি করতাম। তো তুমি কি বইয়ের অঙ্ক সমস্ত সলভ করে ফেলেছিলে? হ্যাঁ, সব পুরো একদম, মানে ভেতরে যেগুলো থাকে প্লাস অনুশীলনী যেগুলো থাকে সব ওইটা, তাছাড়া কোশ্চেন ব্যাংক যেগুলো থাকে টেস্ট পেপারে পুরো করেছি। এবার কিছু এক্সট্রা থাকে খুবই হাই লেভেলের, অত দূর যায়নি, মানে ওগুলো তো আমাদের বোর্ডে আসবে না, ওটা যেই ওদিকে গেলে ওই অঙ্কগুলো ঠিক আছে, ওগুলো আমি স্কিপ করেছিলাম। আর এইভাবে পুরোটা প্র্যাকটিস করেছিলাম, মানে 10-এ মানে 9-এ থাকতে পুরো সিলেবাসটা আমার দেখা হয়ে গেছিল, তারপর ক্লাস 10-এ আমি পুরো প্র্যাকটিস করেছি। মানে যেহেতু তোমার হয়ে গেছিল। হ্যাঁ, হয়ে গেছিল। এটাই একটু বলিও, যেটা বিম বলছে যে 9-এ যদি কেউ কভার করতে পারে 10টা, তাহলে 10-এ উঠে প্র্যাকটিসটা প্রচুর করেছে। তার ফলে যেটা আমি যে নদী জেলায় যে ফার্স্ট হয়েছে আর কি, কুশল, ও একই কথা বলছে, অঙ্ক 100 পেয়েছে আর কি। ও বলছে প্রচুর প্র্যাকটিস, আমার কোনো নেই, আমি অঙ্ক করেছি, রিভাইজ দিয়েছি, আর শুধু প্র্যাকটিস করে গেছে। এটা আমার 100, আর ও মাধ্যমিক দুটো 100 পেয়েছে, আর কোনো রহস্য নেই। তোমার একদম সেম, মানে ফর্মুলাটা একদম আমার সেম মনে হচ্ছে আর কি, যে প্র্যাকটিসটা প্রচুর করতে হবে আর কি। তারপরে ভৌত বিজ্ঞান বলো একটু। ভৌত বিজ্ঞানেও তাই, মানে একই, মানে ক্লাস 9 থেকে প্রিপারেশন একদম লাইন বাই লাইন টেক্সট বই খুঁটি পড়েছি। হ্যাঁ, টেক্সট বই, মানে একটা পড়িনি, 2-3টে ছিল, মানে একটাকে মেন রেখেছিলাম, তার পাশাপাশি যদি কিছু এক্সট্রা পাই সেগুলো লিখে নিতাম, পয়েন্ট করে রাখতাম, এইভাবেই। তারপর ক্লাস 10-এ তো প্র্যাকটিস, মানে ক্লাস 10টা মেইনলি প্র্যাকটিসের জন্যই। তুমি 9 এর মধ্যে সমস্ত সিলেবাস কভার করে ফেলেছিলে? প্রায় কভার করার চেষ্টা করেছি। হ্যাঁ, ক্লাস 10-এ উঠে একটু মডিফাই করার চেষ্টা করেছি, মানে নোটস গুলো আরেকটু, মানে টিউশনে গিয়ে, মানে 9 থেকে টিউশন নিয়ে নি। তোমার কত ছিল মাধ্যমিকে? মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টে একটা করে। আচ্ছা, 7। হ্যাঁ, দিয়ে তোমার ওই স্যারের নোটগুলো তুমি নিজে বাড়িতে এসে মডিফাই করতে? হ্যাঁ, মডিফাই করতাম। এটা তুমি কার হেল্প নিতে, বইয়ের হেল্প না মানে টেক্সট বই প্লাস বিভিন্ন যে সহায়িকা আছে সেগুলো, বা ইন্টারনেট থেকে কিছু পেলে। হ্যাঁ, তুমি কি এই যে মাধ্যমিকের পড়াশোনায় তুমি কি ইউটিউবের সাহায্য নিয়েছিলে, যেরকম ভিডিও, কোনো শিক্ষামূলক ভিডিও যদি থাকে, কোনো এরকম ছিল? মানে তখন সেরকমটা জানতাম না ইউটিউবে, মানে 11-12 এর বেশি ভিডিওগুলো ছিল, মাধ্যমিক অত ছিল না। তারপর তোমার মাধ্যমিকটা শেষ করি, তারপরে জীবন ভূগোল লেভেলে 100 পেয়েছি বলে, ভূগোলটাই কেমন প্রিপারেশন করতে? ভূগোল আমি প্রথমে পুরোটা রিডিং পড়েছিলাম ভালো করে, একদম ক্লাস 9-এ। তারপর ক্লাস 10-এ ম্যামের কাছে পড়তাম একজন, তো উনি পুরো দেখিয়ে দিতেন, শর্ট কোয়েশ্চেন লিখে দিতেন, মানে 2 মার্কেরগুলো কিভাবে লিখলে 2-এ 2 পাওয়া যাবে, মানে একটা কোয়েশ্চেনের কাঠামো, যে টিচার যদি চায় যে আমি কাটবো, তাও কাটতে পারবে না, এরকম করে শিখিয়েছি। মানে 2 মার্কের গুলো আমরা 3 মার্কের মতো লিখতাম, একটু বেশি। হ্যাঁ, মানে ছবি টবি দিয়ে, পয়েন্ট দিয়ে। তুমি কি প্রাকৃতিক গুলো ছবি দিতে, আঞ্চলিক গুলো ছবি দিতে? সবগুলো নেই, 2 থেকে শুরু করে 5 মার্কের পর্যন্ত সব ছবি। বাহ, মানে এটা খুব ভালো। জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও তাই? হ্যাঁ, জীবন বিজ্ঞানেও তাই, যেখানে প্রয়োজন ছবি দিলে, যেখানে প্রয়োজন নেই সেখানে ছবি দিলে একটু কি হয়, অনেকটা জিনিসটা পরিষ্কার হয়ে যায়, নম্বর দিতেও সুবিধা হয়। আপনি ভাবেন যে না, যে এই মেয়েটার বা ছেলেটার কনসেপ্টটা ক্লিয়ার আছে এবং খেটেওছে আর কি, একটা ছবির পেছনে তাকে তো ভাবতে হয়েছে ছবিটা আমি কি দেবো, মাথায় রাখতে হয়েছে, তো সেটা তো অনেকটা তার সবসময় অ্যাডভান্টেজ পাওয়া যায়, সবসময় এটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায়। খাতাটাও গুণগত মান অনেক ভালো হয় আর কি, একটা ইমপ্রেশন তৈরি হয় যে খাতাটা, তখন নম্বরটা দিতে ইচ্ছা করে আর কি পরীক্ষকদের, এটা ভালো বার্তা একটা। আচ্ছা, ইতিহাসে মানে সে বছর মানে বড় কোয়েশ্চেনগুলো পেরেছিলাম, কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো আমার মনে হয়েছিল একটু টাফ ছিল, মানে আমি টেক্সট বই যতগুলো পড়েছিলাম তার বাইরে থেকেও কিছু কোয়েশ্চেন এসেছিল, আমার মনে হয়েছিল, মানে ওই কোয়েশ্চেনগুলো আমি পাইনি, ওই জন্য ওখানেই নাম্বারটা একটু কমেছিল। আচ্ছা, তারপরে আমরা যেটা ইংলিশের স্যার আর কি, ইংলিশে তুমি 96 পেয়েছিলে মাধ্যমিকে বলে, ইংলিশে যেটা মেন সমস্যা ছেলেপেলে হয় রাইটিংটা আর 4টে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিংটা ছেলেপেলে পারে না। এবার আমি দেখেছি ওয়ার্ড মিনিং অনেকে 2টো পেরেছে, কেউ 3টে, 4টে ওয়ার্ড মিনিং। তো তুমি ওয়ার্ড মিনিং এর ভোকাবুলারির জন্য তোমার প্রিপারেশন কেমন ছিল, কেমন করে করতে? ভালো ছিল, আমি আনসিন মানে যেগুলো টেস্ট পেপার থাকে ওগুলো তো সব করেছিলাম। সমস্ত ওয়ার্ডগুলো তুমি কি ডায়েরিতে লিখে রাখতে? ওয়ার্ড এটাই বলছি যে তুমি ওই ওয়ার্ডগুলো তুমি ডায়েরিতে লিখে রাখতে, সেগুলো তো মাঝে মাঝে দেখতে আর কি। ওটা তো ক্লাস 5 থেকেই থাকে, ওইখান থেকেই মানে ডায়েরিটা চলছে না? এইরকম ডায়েরি তোমার কত ওয়ার্ড মোটামুটি হয়েছিল? কোনো নিশ্চয় তো পুরো ডায়েরি ভর্তি হয়েছিল নাকি? হ্যাঁ, 2-3টে তো আছেই। ওই 5 থেকে ওয়ার্ডটা আমি এটাই ছেলেপিলেকে আমি স্কুলে বলি যে তোরা, আমি 5-6 থেকে একই কথা বলি, মানে অনেক হয়তো ভাবে যে স্যার বলছে কি দরকার, আমি এটা একদম সেমই বলি যে তোরা আনসিন করছিস, তখন সেই আনসিনের ওয়ার্ড মিনিংটা তুই ডায়েরিতে লিখে রাখ, থাকলো ডায়েরিটা, ইংলিশ টু ইংলিশ। এটা তোর হচ্ছে
দেখবি একসময় গিয়ে প্রচুর কাজে দেবে আর কি, সেটা তোমার আমি ফর্মুলা মিলে যাচ্ছে আর কি। আর রাইটিং এর ক্ষেত্রে তুমি কি করতে, মাধ্যমিকের ক্ষেত্রে রাইটিং বলতে আমি যে স্যারের কাছে পড়তাম, মানে উনি সবসময় এনকারেজ করেছেন তুমি যেটা পারবে সেটাই লেখো, সেটা সাধারণ হোক, কোনো অসুবিধা নেই, তুমি লিখো বাড়িতে। তো আমি প্রত্যেকদিন লিখতাম একটা করে টপিকের উপর, যেটা ইচ্ছা, যেটা আমার সাথে আজকে হয়েছে। এইটা মানে যবে থেকে স্যারের কাছ থেকে পড়তে গেছি 8 থেকে। মানে তার আগে তো সেরকম প্রিপারেশন ছিল না, ইংলিশে আমি একটু দুর্বলই ছিলাম, তারপরে আমি আস্তে আস্তে নিজেকে একটু স্ট্রং করেছি। ডেইলি একটা করে রাইটিং তুমি লিখতে আর কি, যেমন টপিক হোক না কেন, প্রথম থেকে নিশ্চয় তোমার গুণগত মান হয়তো ছিল, সেটা তুমি লিখতে আর কি। হ্যাঁ, মানে একদিন বৃষ্টির দিন আটকে গেছিলাম, যে আমি আর আমার ফ্রেন্ড খুব মানে কষ্ট করে বাড়িতে ফিরলাম, সেই নিয়ে লিখে নিয়েছি পুরো 2-3 পেজ, যে স্যারকে গিয়ে দেখাচ্ছি, বলছে বাপরে খুব সুন্দর হয়েছে, মানে পুরো একদম রিয়েলিস্টিক ব্যাপার। ভয়টা তোমার কেটে গেছে, যে মাধ্যমিকে অনেকে কি রাইটিংটা মুখস্থ করে, কিন্তু যদি তুমি যখন নিজে লিখতে পারবে, তুমি পয়েন্ট দেখে লিখবে, তোমার কোনো টেনশন নেই যে আমার যা আসবে আসবে আমি সবই লিখতে পারবো। আচ্ছা, খুব যে হাই লেভেলে লিখতে হবে এরকম ব্যাপারটা না। এই জায়গায় আমি বলি আর কি, এই জায়গায় ও তো নম্বরটার প্রমাণ 96, আমি কালকেও একটা 97 পেয়েছি ইংরেজি, তো ও বললো যে আমি বিশাল যে হাই লেভেলে লিখি তা না, সিম্পল যেরকম ওয়ার্ড হয় সেরকমই আমি চেষ্টা করেছি কি বাক্য ঠিক করতে, আর বানান যাতে ভুল না যায়, এই দুটো মানে খেয়াল করলেই ঠিক। অনেকেই করে, অনেক মনে করে দারুণ ওয়ার্ড লিখবো, তাতে কিন্তু ক্ষতি হয় বেশি। ওয়ার্ড ভুল করলো, বাক্যের কনস্ট্রাকশন ভুল, তার নম্বর বেশি পাওয়া যায় না। আমি দুটো প্রমাণ পেলাম আর কি, যে যদি কেউ সিম্পল লিখলেও নম্বর পাওয়া যায়, শুধু বানান ঠিক রাখতে, বাক্যের গঠন ঠিক, আর পয়েন্টটাকে ফলো করে লিখতে হবে। তুমি যেটা বলতে চাইছো সেটা পরিষ্কার থাকলেই হলো। তো তারপরে মাধ্যমিকে তুমি সায়েন্স নিলে আর কি, তো সায়েন্স নিয়ে তুমি 11টা কতটা গুরুত্ব দিয়ে পড়েছিলে? 11টা, হ্যাঁ, আমি তো মানে পরীক্ষার পরে বসে থাকিনি, মানে পরীক্ষার পরপরই শুরু করে দিয়েছিলাম। যেদিন শেষ হয়েছে সেই দিনই বই টই কি কিনবো সব রেডি একদম। স্যারদেরকে ফোন করলাম কবে থেকে ক্লাস শুরু করবেন, তো স্যাররা বলছে তুই আগে রেস্ট নে, 1 সপ্তাহ প্রচুর পড়তে হবে। আমি বললাম আমি সময় নষ্ট করবো না, এখন থেকেই পড়তে শুরু করে দেবো। একদম পরীক্ষার পরে পরের দিন থেকে পড়া শুরু হয়ে গেছে, প্রচুর পড়েছিলাম। এবার কি বলুন, ক্লাস 11 মানে তোমার বাবা মাকে তোমাকে পড়ার কথা মানে না 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 নিজে থেকে, এটা খুব মানে বাবা মাকে সৌভাগ্যবান বলতে হয়, যে অনেকে মানে মেরু ধরে পড়ায়, পড় করে তোমাকে সেরকম করে কিছু করতে নিজেই পড়েছো, এটা বড় একটা পাওনা তোমার বাবা মার আর কি, বাড়তি পাওনা। তারপরে এবার 11-12 সিলেবাসটা তো যথেষ্টই বড়, স্বাভাবিক ব্যাপার। তো এবার আমি 11-এ থাকতে থাকতে 12টাকে ওখানেও কভার করেছিলে। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা বড় সিলেবাস, তাও তুমি পেরেছিলে করতে। হ্যাঁ, মানে আর্টস থেকে হলে অনেকটা সহজ হয় ব্যাপারটা, কারণ ওদের সিলেবাসটা একটু হলেও লিমিটেড, কিন্তু আমাদের সায়েন্সে তো খুব ব্রড, মানে কোথা থেকে কোয়েশ্চেন হবে এটা আমরা কেউ বলতে পারবো না, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো, বায়োলজি তাও হয়ে যায়। তো ওই কারণে আমি 11 থেকে শুরু করেছিলাম পড়া, মানে দুটো একসঙ্গে, 11 এর সঙ্গে 12 এর যে খুব মানে পার্থক্য আছে এরকম না, প্রায় সিমিলার। এবং 11 এ কিছু কিছু চ্যাপ্টার আছে সেগুলো করলেই তুমি 12টা করতে পারবে, ওই জন্য আমার কোনো সমস্যা। তারপর তোমার তো 12 এ কিছু তুমি আবার তো আবার প্যাকটিস করতে পেরেছিলে আর কি, 12 পুরো প্র্যাকটিস করেছি প্রচুর। তো তোমার 12 এ কতজন গৃহ শিক্ষক ছিল, প্রত্যেক সাবজেক্টে এরকম ছিল নাকি? গৃহ শিক্ষক বলতে আমি পড়তে যেতাম, ব্যাচেই পড়েছি। ব্যাচে কতজন করে পড়তে, ব্যাচে মোটামুটি 20-25 জন তো থাকতো। যাতে তোমার সমস্যা হয় না? না কোনো সমস্যা। কোনো যদি স্পেশাল কোনো দরকার পড়তো কোনো টপিকটা, তাতে আলাদা করে বুঝে নিতে, বা এখন হোয়াটসঅ্যাপ থাকে, বা টিউশন শেষে একটু বসতাম, স্যার দেখিয়ে দিত, স্যার বলতো যাদের অসুবিধা আছে একটু বস। তুমি তো তখন মাধ্যমিকে তুমি তো হয় তোমার প্রতি নজর ছিল একটা, যে না এ যদি ভালো করে তাহলে আবার উচ্চ মাধ্যমিকে এটা আবার মেধাতে লেখায় আর সম্ভাবনা আছে আর কি, তাদের নজরটা ছিল তোমার প্রতি আর কি। অবশ্যই। আর তোমার মাধ্যমিকে তুমি তোমার স্কুলের কতটা ভূমিকা ছিল একটু জাস্ট জেনে নেবো আর কি, যে ডোমকল বালিকা বিদ্যালয়। হ্যাঁ, স্কুলে মাধ্যমিকে নিয়মিত যেতে স্কুলে? না, স্কুলে সেই সময় তো লকডাউন ছিল। 10 এ উঠে তোমার অল্প 10 এ মানে লাস্টের দিকে একটু ক্লাস হয়েছিল আর কি। তাছাড়া ম্যাডামরা অনলাইনে ক্লাস করতো, খুবই হেল্পফুল ছিল ওটা। মানে কি বলুন, একবার স্কুলের সঙ্গে ডিটাচ না হওয়ার থেকে অনলাইনে থাকলে অনেকটা উপকার হয়। মানে ম্যাডামরা কোশ্চেন দিত, সেটা করতাম, ম্যাডামরা বলতো যে এই টাইমে ক্লাস হবে। তো তোমার যে রেজাল্টে তখন নিশ্চয়ই আমি তখন খবরটাও দেখতাম, বা যখন পেপারে বেরিয়েছিল, খুব গর্বিত ছিল, আনন্দিত। হ্যাঁ, ম্যাডামদেরও বেশ ভালো লাগছিল, আমার অনেক পার্সোনাল দেখা হয়েছিল, তারা বেশ মানে বলে না যে আমাদের স্কুল থেকে যদি মধুকুল থেকে কেউ মেধাতে লেখা থাকে, আমরা সারা জীবনের গর্ব করে বলবো যে আমাদের সেই স্কুলে চাকরি করতে ভালো লাগবে, যে না থাকে না পেপারে নাম ওঠে, খবরে দেখায়, স্কুলের নামটা অনেক জল করে আর কি। তো তারপরে তুমি বিটি স্কুলে তোমার এবার এই 11 তুমি কেমন ক্লাস করতে গেছিলে সায়েন্স নিয়ে? সায়েন্সে সাধারণত কেউ ক্লাস করতে যায় না, তুমি কেমন ক্লাসে গেছিলে আর কি? আমি মানে খুব যে যেতাম এরকমটা নয়, প্রয়োজন মতো তুমি গেছো? প্রয়োজন মতো আমি গিয়েছি, একদমই যে ইরেগুলার ছিলাম এরকম। প্র্যাকটিক্যাল করেছি, আর অসুবিধা আমি অবশ্যই যেতাম।
আর আমাদের স্কুলে হেড স্যারের প্রশংসা না করলেই নয়, মানে এত ভালো মানুষ শ্রী চন্দন কুমার মন্ডল, খুব প্রশংসা শুনেছি, খুবই ভালো মানুষ। মানে একজন হেড স্যারের তো মানে প্রচুর কাজ থাকে স্কুলে, একজন হেড স্যার বলে কথা। তাছাড়া ওনার নিজের ফ্যামিলি রয়েছে, নিজের একজন ছেলে রয়েছে, ও সায়েন্সে 11 পড়ছে। তো বাড়িতে সময় না, ওই স্কুলে না, ও বহরমপুরে থাকে। তো এত কিছু সামলানোর পরেও স্যার আমাদেরকে রাত্রিবেলায় ক্লাস করাতো 12টা থেকে, রাত্রি 12টা থেকে 3টে পর্যন্ত। স্যার কোন সাবজেক্টে? ফিজিক্সে। তাই? হ্যাঁ। বাহ। কোনো অসুবিধা হলে কোনো টপিকের উপর। তারপরে ক্লাসে আমাদের জন্য স্মার্ট বোর্ড নিয়ে এসেছেন। তাই? হ্যাঁ, এইবারে প্রথম আমি চন্দনদাই বলি, আর চন্দন অনেক শুনেছি প্রশংসা, তো এগুলো সত্যি প্রশংসার যোগ্য আর কি, যে একটা সময় চাইলে একটা স্কুলকে অন্য লেভেলে নিয়ে চলে যাওয়া যায় আর কি। পুরো স্মার্ট ক্লাসরুম, মানে স্মার্ট বোর্ডে ক্লাস হয়। টিচাররা তো মানে সত্যিই খুবই ভালো। মানে আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমি আগে থেকেই বলছি, আমি নিজে থেকেই বলছি। না অবশ্যই, তুমি যেটা পেছনে অবশ্যই ওটাই বলবে। অবশ্যই, মানে যারা ম্যাথের আছে, সিদ্ধার্থ স্যার, রাজিউল স্যার, ম্যাথে তো প্রচুর হেল্প করেছে। মানে আমি খুবই কঠিন যে অঙ্কগুলো হয় টেস্ট পেপারে দিতাম, স্যার সঙ্গে সঙ্গে করে দিত। কিছু বুঝতে না পারলে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, একদম পুরো থরলি বুঝিয়েছে। তোমাদের কি ওই স্মার্ট বোর্ডেই ক্লাস হতো? হ্যাঁ, স্মার্ট মানে প্রথম দিকে হয়নি, তারপরে 2-3 মাস পরে মানে ভিডিও হতো, মানে সেই থেকে বোঝাতো। তারপরে আবার মানে হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠিয়ে দিত, মানে বিভিন্ন কোশ্চেন, যেরকম সাহায্য দরকার সেরকম করে পেয়েছো আর কি। তোমাদের সায়েন্সে কতজন স্টুডেন্ট ছিল এই স্কুলে, মানে বিটি স্কুলে? 80 জন তো হবে। 80 জন তো অনেকের রেজাল্টই মানে ভালো হয়েছে নাকি, মোটামুটি? হ্যাঁ, মানে এভারেজ ভালোই হয়েছে সায়েন্সে ভালো হয়েছে আর কি। তো তুমি যখন তোমার এবার উচ্চ মাধ্যমিকের নম্বরগুলো যদি বলো, কোন সাবজেক্টে কতগুলো পেয়েছো আর কি? আচ্ছা, ফিজিক্সে 93 হয়েছে, ম্যাথে 98, কেমিস্ট্রিতে 98, বায়োলজিতে 96, ইংলিশে 98, বাংলায় 92। মানে ফিজিক্স এবং বাংলায় একটু কম হয়েছে। ফিজিক্স কোশ্চেনটা একটু মনে হয় কঠিন। হ্যাঁ, মানে ঠিকই ঠাকই ছিল, আমিও ভালোই পরীক্ষা দিয়েছি। এবার কেন নাম্বারটা কমেছে একটু জানতে হবে। মানে আমার মনে হয় কোথাও একটু ভুল হয়েছে। মানে যিনি খাতা দেখেছেন তার ভিউটাকে আমি রেসপেক্ট করছি, তবে আমার মনে হয় আমার নাম্বারটা একটু বাড়বে আর কি। ইংলিশে আবার 98, তো ইংলিশের জন্য উচ্চ মাধ্যমিকে কেমন প্রিপারেশন ছিল? ইংলিশে তো টেক্সটগুলো খুব ভালো করে বিষয় পড়েছিল আর কি। এবার তো কোশ্চেন খুবই সহজ ছিল এবং মানে কেটে ছিল সেরকম। মানে তুমি নাটকের কোশ্চেনটা পার্ট কোশ্চেন করেছিলে? হ্যাঁ, ক্যারেক্টারটা করোনি? না ক্যারেক্টারটা করি। গ্রামারটা সব ঠিক ছিল? হ্যাঁ, গ্রামার তো সহজ ছিল, খুবই সহজ ছিল। প্রশ্ন সোজাই ছিল, এবার আনসেন ঠিক ছিল। তোমার রাইটিং হয়তো 2-1 নম্বর কাটতে পারে, আর তা নাহলে কোথাও কোনো কোশ্চেন হয়তো না, তো বাকি ফুল মার্কসই পেয়েছো আর কি। তো তুমি তোমার কোনো টেক্সট, আমার টেক্সট যেহেতু স্ট্রং রুটস বলো, থ্যাংক ইউ ম্যাম বলো, বা 3 কোশ্চেন বলো, তোমার কি জীবনে কোনো এইসব টেক্সটগুলো কোনো লাইন প্রভাব পড়েছে তোমার? মানে 3 কোশ্চেনের ওইটা কোনটা? ওই যে 3টে প্রশ্ন, মানে বর্তমান সময়টা হচ্ছে সবথেকে মানে ভাইটাল, মানে প্রভাব পড়েছে। খুবই ভালো লাগে লাইনটা। আমার নিজের ভিডিও আছে, সবথেকে বেশি ভিডিও আছে যে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, সেটা হচ্ছে বর্তমান মুহূর্তটা। যদি কেউ এটাই ফোকাস করে তাহলে তার সবকিছু ঠিকঠাক থাকে। এটা তোমার একদম জীবনের মূল মন্ত্র, বাস্তব কথা, একদম দারুণ। স্ট্রং রুটস আব্দুল কালামের জীবনীটাও খুব সুন্দর আর কি। আর থ্যাংক ইউ ম্যামের যে কৃতজ্ঞতা বোধ, মানুষের জীবনে গ্র্যাটিটিউড দরকার, ফরগেট এবং ফরগিভ, যে এখন বলে তো মানে যে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড দরকার, কৃতজ্ঞ থাকা দরকার আমরা, সেটাও খুব দারুণ। প্রত্যেকটা গল্পে একটা ভালো মেসেজ আছে আর কি। 12-এর যে ইংলিশ তারা যদি কেউ পড়ে আর কি, দারুণ একটা বার্তা আছে আর কি। তো আমি জানি যে বার্তা না পড়ার জন্য তুমি নম্বর অনেক পেয়ে, কিন্তু তার সঙ্গে তাই ফিলিংসটা নিয়ে তুমি উঠলে কেনা, যে গল্পগুলোর জীবনে তুমি যদি লাগাতে পারো কাজে, যে বর্তমান সময়টাকে তুমি কাজে, তাহলে তোমার এই একটা তোমার মন্ত্র নিয়ে তুমি জীবনে সফল, আমার মনে হয় আর কি। একটা মন্ত্র, যে জীবনে বর্তমান মুহূর্তটাকে নষ্ট করবো না, এবং এটা সব থেকে দামি সময় আর কি। তাহলে জীবনের সব কাজে সমস্ত সফল, আমার মনে হয় তাই আর কি। এবং যদি তার মধ্যে গ্র্যাটিটিউড থাকে, যদি আব্দুল কালামের মধ্যে তোমার স্বপ্ন থাকে, বড় স্বপ্ন, তো 6-এ অত বড় স্বপ্ন দেখেছিলে, কালামও দেখেছিল কত বড় স্বপ্ন আর কি। তো সেই স্বপ্ন দেখার দুঃসাহস দেখালে তবে তো মানুষ অ্যাচিভ করবে। আমি তো স্বপ্নটা দেখলামই না, তাহলে আমি অ্যাচিভ করবো না, তার প্রমাণ আমার একদম সামনে। তো তুমি 12-এ আশা করেছিলে যে থাকবে মেধাতে লেখা, 10 থাকবে? হ্যাঁ, মানে আমি এক্সপেক্ট করেছিলাম, মানে হেড স্যার তো খুবই সাপোর্ট করেছে যে তুই পারবি। আমি বলেছিলাম হ্যাঁ স্যার আমি চেষ্টা করব। তো পরীক্ষা তো খুব ভালো হয়েছিল, আমি আশা করেছিলাম 490 প্লাস থাকবে। 490 প্লাস থাকবে। 490 তো অটোমেটিক লাস্ট নম্বর 487 ছিল, 87 তুমি 83 পেয়েছো, 4 নম্বর কম। হ্যাঁ, 4 নম্বর কম। তো মনে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে বোধহয়। রিভিউ করতে দিয়েছি খাতা, দেখা যাক কি হয় আর কি। মানে স্যারের সাথে আমি কথা বলতে পারি। আবার মেহাদিরা থাকে ডোমকল বিটি স্কুলের নাম আবার মানে আবার বেশ ভালো হতো। আচ্ছা, মিম আসলে ডোমকলের সত্যি কথা বলতে গর্ব, জেলার গর্ব আমি বলবো আর কি। কারণ আমি আবারও বলছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম, এবং সায়েন্সে ওই প্রথম। কৌশিক ঘোষ যে ফার্স্ট হয়েছে, ও আর্টসের স্টুডেন্ট আর কি। তো এটাও যথেষ্ট কৃতিত্বের আর কি। আর যদি রাজ্য ওয়াইজ ধরা যায়, 83 মানে হয়তো 17-18 চলে আসবে হয়তো, বা 14 তাহলে বেশ। 14 খারাপ কি,
কোনো এমন কিছু ব্যাপার না 1 নম্বর পেছনে যাচ্ছে আর 10-12 জন ঢুকে যাচ্ছে, এরকম ব্যাপারটা এরকম হচ্ছে। তো 14 রাজ্যের মধ্যে বেশ ভালো রেজাল্ট। আর আমি বলি, আমার করিমপুরে বাড়ি, আমি চাকরি করি ডোমকল থানায় আর কি, মধুরকুল হাই স্কুলে। এই সমস্ত এলাকা কিন্তু প্রান্তিক এলাকা, শহরে যে সুযোগ পাওয়া যায় কি সেই সমস্ত সুযোগ কিন্তু এই সমস্ত এলাকায় পাওয়া যায় না। মানে স্যারের সহযোগিতা, মক টেস্ট দেওয়ার সব সুযোগ সুবিধা, অপশান আর কি সেরকম কিন্তু নেই। তো তা সত্ত্বেও তোমার রেজাল্ট মানে যথেষ্ট ভালো আর কি, ভালো। তো এর জন্য তোমার এই বাড়িতে বাবা মা তোমাকে কেমন হেল্প করেছে পড়ার ব্যাপারে? বাবা মার তো মানে কি বলাই যাবে না, মানে এত সুন্দর হেল্প করেছে আমাকে। মানে শুধু একজন স্টুডেন্টের তো শুধু পড়াশোনা নয়, স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। তা আমি তো আমার স্বাস্থ্যের কোনো খেয়াল রাখি না, এটা একদম প্রথম কথা, কারণ আমাকে প্রচুর পড়তে হয়, সেদিক থেকে সময় পাই না। তো মা বাবা সারাক্ষণ যেই খাও ঘুমাও মানে সবসময় আমাকে যত্নতেই রাখে। আর এর পাশাপাশি বাবা তো মানে বাংলা পড়াতেন আমাকে রাত্রি, মানে প্রত্যেক দিন পড়াতেন। মানে আমি টিউশন পড়তাম, তার পাশাপাশি বাবাও দেখাতো, মানে রাত্রি 11 থেকে 12টা প্রত্যেক দিন দেখাবে। হ্যাঁ, আর মা সেভাবে মানে হেল্প করতে পারেনি পড়াশোনার ক্ষেত্রে। মানে মা তো মানে আর্টস থেকে সায়েন্সে হেল্প করতে পারেনি, কিন্তু তোমার খাওয়া দাওয়া এটা তো বড় ব্যাপার, ওটা তোমার সাপোর্ট করা, মানসিক দিক দিয়ে সাপোর্ট করা আর কি। আর বোনের সঙ্গে দুষ্টুমি করতে নাকি, মারামারি করেছো নাকি? না না, সেরকমটা নেই, মাঝে মাঝে এমনি একটু খুনসুটি হয়। তাই এটা তো একটা মানে এটা ভালো, বেশ এটা খারাপ কিছু না, খুনসুটি এটা হওয়া ভালো। আর যে কোনো হুকুম ওকে, এই বইটা এনে দে, এইটা এনে দে, ওইটা এনে দে, এইটা কর, সব তোমাকে দেখো তো তোমার বোন পড়াশোনা অনুপ্রাণিত হবে আর কি। সেও এটা থাকে না, বাড়িতে একটা পরিবেশ কিন্তু একটা ম্যাটার করে। তুমি যখন এরকম রেজাল্ট তোমার যখন হচ্ছে আর কি, তখন তোমার বোনও কিন্তু মনে মনে ওর মনেও একটা হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে যে না আমাকেও দিদির মতো এতটা না হলে আবার বেশি হতে পারে, আবার এরকম সময় মনে হতে পারে, ওর মনের মধ্যে হয়তো স্বপ্ন জাগছে আর কি, দিদির মতো বা এত লোক আসছে বা লোকে সবাই তোমাকে অভিনন্দন জানাচ্ছে আর কি, সেটা তো মনের মধ্যে একটা হয় আর কি। তো এরপরে তোমার কি লক্ষ্য, মানে এই যে শেষ হলো উচ্চ মাধ্যমিক জানি, তারপরে এরপরে তো আমি ডাক্তারি লাইনে যেতে চাই, নিট কোচিং নেওয়ার ইচ্ছা। তো তুমি ভেবেছো কোথায় কোচিং নেবে, ভেবেছো কিছু? নিট আপাতত মানে খুবই ভালো, মানে অনেক কোচিং আছে নিটে, মানে অনলাইনে করলে তো খুবই ভালো, কিন্তু আমি অ্যাকচুয়ালি কাউকে পাচ্ছি না কম্পিটিশন করার জন্য। মানে ছোট থেকে আমার কম্পিটিটিভ এনভায়রনমেন্টে পড়ার অভ্যেস, তো ওই কারণে আমি আলামিন মিশন যেতে চাইছি। তুমি কি অ্যাডমিশন হয়েছে ওখানে, হবে বলছো? কাউন্সেলিং বলতে কালকে মিটিং ছিল, এবার ডেট আছে 12 তারিখে ভর্তির ডেট। হ্যাঁ, ওখানে তো প্রত্যেক বছরই বেশ সংখ্যক নিট থেকে পাচ্ছে, প্রত্যেক বছরই পাচ্ছে, সংখ্যাটা বেশ 500 প্লাস বা এরকম আশেপাশে থাকছে। তো আশা করি তোমার ওখানে গেলে হয়তো তোমার যে লক্ষ্যটা হয়তো পূরণ হবে। কিন্তু দেখো এটা আমি মনে করি ইন্ডিভিজুয়াল, তুমি তো প্রচুর খাটছো আর কি, অতএব তোমার কোনো সমস্যা হবে না আর কি, কারণ তুমি তো ওরকম পরিবেশে তুমি মানুষ ছোট থেকেই হয়তো, তুমি ওখানে যে ওরা খাটনি করিয়ে নেয়, আমি শুনেছি আর কি, যা প্রচন্ড খাটিয়ে নেয় আর কি, তুমি তার সঙ্গে মানিয়ে নেবে আর কি। শুধু তোমার একটু সমস্যা যেতে হবে, বাড়ির মতো তুমি খাবার হয়তো পাবে, ওই জায়গায় তোমার হয়তো সমস্যা হবে আর কি, কিন্তু কিছু পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হয় আর কি, করতে হয়। তো তুমি ডাক্তার হতে চাও, তোমার তো একদম, আমি বলি মিমের বাড়ি কিন্তু ডোমকল, যেটা সুপার স্পেশালিটি হসপিটাল, ডোমকল আগে ছিল এসডি হসপিটাল, এখন সুপার স্পেশালিটি হসপিটাল, তার একদম পাশে। ও রোজ প্রচুর ডাক্তার এখানে দেখছে আর কি, একদম চোখের সামনে ডাক্তার দেখছে। তো সেগুলো কি তোমাকে মনে অনুপ্রাণিত করেছে যে ডাক্তার হওয়ার ইচ্ছা সেখান থেকে, না ছোট থেকেই ছিল? ছোট থেকে বলতে আমি জানতাম না ডাক্তার লাইন সম্পর্কে, আমি ক্লাস 10-এর পর থেকে জেনেছি। তো তারপরে আমার ইচ্ছা জাগলো যে না, আমিও সেবা করব দেশের মানুষের সবার। তবে আমি মনে করি একজন ডাক্তারের এটা মানে কারণ হতে পারে না, এটা প্রত্যেকটা ডাক্তারের বৈশিষ্ট্য হওয়া উচিত যে আমি সবাইকে ফ্রিতে চিকিৎসা করব। তো ডাক্তার হওয়াটা মানে নিজেদের উপর ডিপেন্ড করে, তার চয়েসের উপর, যে সে কি হতে চায় লাইফে। তো তুমি এখানে তো নিশ্চয় দেখছো প্রচুর হার্ডওয়ার্ক কিন্তু করতে হয়, নাইট ডিউটি করতে হয়, দিন রাত্রি কম, মানে তুমি ফিল করো, মানে যারা বাইরে থেকে ডাক্তারকে দেখছে, যারা কাছ থেকে দেখে, তাদের কিন্তু ডাক্তারদের কিন্তু একটা লাইফস্টাইল কিন্তু বেশ হেকটিক লাইফস্টাইল থাকে, তাদের প্রচুর পেশেন্ট দেখতে হয়। ওপিডি যারা করে, কাছ থেকে যারা দেখে, প্রায় দিনে 400-500 রোগী অনেক সময় হয়ে যায়, ধৈর্য ধরে দেখা, হার্ডওয়ার্ক থাকে মোট কথা। মানে ডাক্তার পেশাটা বলে দারুণ পেশা, সেটা দেখলে হবে না, তার মানে কাজ। আমার ওয়াইফ নার্সিং স্টাফ আর কি, আমি মানে ডাক্তারটা আমি এই, এবং আমার ওয়াইফ ডোমকল হসপিটালে ছিল, আমি জানি বলেই ওকে বলছি যে একদম ওর বাড়ির পাশে হিজোর প্রতিবেশী ছিলাম আর কি। তো প্রফেশনটা খুব ভালো, কিন্তু তোমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। তুলনামূলক আমাদের প্রফেশনটা, টিচিংটা, সেই তুলনায় কিন্তু অত খাটনি নেই, মানে যেরকম পরিশ্রম ডাক্তারিতে আছে সেটা তোমাকে কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়েই তোমাকে শুরু করতে হবে। ছোট থেকে তো পরিশ্রম করেই আসছি, আশা করি পরবর্তীতেও করতে পারবো। আমার একটা মিমের মতন মেয়ে যদি ডাক্তারি পেশায় আসে, তাহলে ও যে কথাটা বলছে, বার্তাটা দিচ্ছে আর কি, তাহলে পেশাটারও মানে বলে না, পেশারও একটা মাধুর্য বাড়ে আর কি। যে যদি সত্যি এরকম, যদি তোমার মনটা ঠিক থাকে, বা যদি এরকম মানসিকতাও পরবর্তী তোমার থাকে আর কি, তাহলে কিন্তু দমকল তথা মুর্শিদাবাদ জেলা একটা ভালো ডাক্তার
ভবিষ্যতে পাবে আর কি, আগামী দিনে পাবে আর কি, এবং যে এরকম তার মন আর কি, এবং হার্ডওয়ার্ক করতে সবসময় প্রস্তুত আর কি। তো এটাই মিম। তোমার এই পড়াশোনার বাইরে কোনো শখ আছে নাকি, বাড়তি কোনো শখ আছে? শখ বলতে কোনো গল্পের বই পড়া, গান শোনা এরকম, বা নিজে গান করা এরকম? আমি ছবি আঁকতাম, তো সেটা এখন কন্টিনিউ করা হয় না। তাছাড়া মানে খেলা তো সেভাবে হয় না এখন, এমনি খেলা দেখতে খুব ভালোবাসি। খেলা দেখো তুমি? হ্যাঁ, ফুটবল আমার খুব ভালো লাগে, আর ক্রিকেট, এই দুটো খুব ভালোবাসি। ফুটবল তুমি তাহলে লাস্ট বিশ্বকাপ দেখেছো? হ্যাঁ, দেখেছি। ফেভারিট ফুটবল প্লেয়ার কে? মেসি। মেসি। এটা তোমার তো একদম মানে মিলে গেছে, যে আমরাও সব মেসি সাপোর্টার, যে আর্জেন্টিনা বিশ্বকাপ পেলো, ঈশ্বর যেন বিশ্বকাপটা আর্জেন্টিনা দিল আর কি, যারা মেসির ভক্ত আর কি, তারা মানে খুব খুশি আর কি। আর ক্রিকেট দেখো? হ্যাঁ, এবারও দেখেছি বিশ্বকাপ দেখেছো? আইপিএল? না, আইপিএল এ সেরকম ইন্টারেস্ট নেই। ফেভারিট ক্রিকেটার কে? আপাতত কোহলি। বিরাট কোহলি সবাই, হ্যাঁ। আবার সামনে টি20 ওয়ার্ল্ড কাপ আসছে, ভারত খেলবে আর কি, সেখানে আমরা আশাবাদী ভালো হবে আর কি। এর বাইরে অন্য কোনো খেলা তোমার আগ্রহ আছে নাকি? কাবাডি ভালো লাগে। কাবাডি ভালো লাগে? দেখো কাবাডি তুমি? হ্যাঁ, দেখি, মানে খাওয়ার সময় টিভিতে চলে, ওগুলো দেখি। আচ্ছা, আরেকটা যেটা বর্তমান একটা বড় সমস্যা, মোবাইলে অ্যাডিকশন আর কি, মোবাইল দেখা। তো তোমার তো সময় পাওনি তো মোবাইল দেখা? মোবাইল ইউজ করলে আমি এডুকেশনাল ভিডিও ছাড়া কিচ্ছু দেখো, এটাই মানে শুধু ওই পড়াশোনার পারপাসে যতটুকু দরকার। বেশ, তুমি বলে 11-12, হ্যাঁ, এটা আমি মিস করে যাচ্ছিলাম। 11-12 তোমার ইউটিউবের যে শিক্ষামূলক চ্যানেলগুলো তোমার কতটা হেল্প করেছে আর কি? প্রচুর হেল্প করেছে, মানে নিজের সেলফ স্টাডির ক্ষেত্রে তো প্রচুর হেল্প করেছে, বিভিন্ন কনসেপ্টগুলোকে বুঝতে। এবার যেটা হয়তো আমি 3-4 জন স্যারকে জিজ্ঞেস করার পরেও যেটা আমার ক্লিয়ার হচ্ছে না, তখন আমার নিজের মধ্যে একটা সংকোচ বোধ আসে যে আমি আবার জিজ্ঞেস করব। হ্যাঁ, একদম একদম। তো সেই ক্ষেত্রে আমি ফোনে একটু দেখে নিই, তখন আমার কাছে পরিষ্কার হয়ে যায়। টপিক ওয়াইজ একদম পুরো অনেক ভিডিও, ভালো ভালো ভিডিও আছে, খুব ভালো ভালো ভিডিও আছে। এটা এখন এটা দেখছি 2-1 বছর ধরে ভালো, অনেকে বেশ সুন্দর সুন্দর একদম দারুণ টপিক ওয়াইজ ভিডিও করছে। এটা যদি করো সার্চ করে, আমার এটা মিমের থেকে নিয়ে বলছি আর কি, যে আমি মোবাইলটা আমি সঠিক কাজে ব্যবহার করবো। ও যেরকম কি বললো যে শিক্ষামূলক ছাড়া কোনো কাজে, রিলস দেখা যেটা এখন ছেলেরা করছে, গেম খেলা, শর্টস স্ক্রল করেই যাওয়া ঘন্টা, সেরকম তুমি কোনো ব্যাপার ছিল না। আর ওরকম করলে কোনোদিন রেজাল্ট ভালো হবে না, অসম্ভব আর কি। তো সেটা তো তোমার দিক। আর তার বাইরে তুমি তোমার জীবন দর্শন কোনো আছে, যে সামাজিকভাবে তোমার জীবন দর্শন বলতে, তুমি ধরো লাইফের ফিলোসফি, তুমি একটা বলে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাও, তো তুমি চাও যে ধরো থাকে অনেক মানুষ, আমি কোনোদিন হয়তো পরবর্তীকালে আমি কোনো গরিব মানুষের জন্য কিছু একটা করবো, বা একটা বিনামূল্যে অনেকে হসপিটাল করে দেয়, বা আমি হয়তো থাকে রবিবার দিন শুধু রুগী দেখবো, একটা দিন দেখবো সপ্তাহে, আমি কোনো পয়সা নেই, অনেক ডাক্তার এরকম করে, কিন্তু যে একটা দিন আমি পুরো ফ্রিতে সারাদিন রুগী দেখবো, এরকম তোমার কোনো মনে ভাবনা আছে? যখন যদি ডাক্তার তুমি হতে পারো, অবশ্যই আমি একদম আমি বলি নিশ্চিত ও আল-আমিন মিশনে যাচ্ছে। আল-আমিন মিশনের সুন্দর সিস্টেম আছে আর কি। আমি জানি, মানে আমাদের মধুরকুল হাই স্কুলের বেশ কিছু ছাত্র আল-আমিন মিশন থেকে বিগত কয়েক বছরে ডাক্তারিতে চান্স পেয়ে পশ্চিমবঙ্গের, এবং ডাক্তার হয়েও গেছে অনেকে আর কি। তো আমি সিস্টেমটা জানি আর কি। ওখানে ও যখন একটা সিস্টেমে যখন পড়বে, প্র্যাকটিস করবে, ও ডেফিনেটলি পাবে, আমি নিশ্চিত। 25 হয়তো ক্র্যাক করবে আর কি। আমার নিজের ব্যক্তিগত ওর সঙ্গে কথা বলে তাই মনে হচ্ছে। আর আমি ওর ছোটো থেকে আমি চিনি আর কি, ওর যেরকম খাটার মানসিকতা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ডাক্তার ধরো হবে, আমি নিশ্চিত আর কি হয়ে যাবে। এবার তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে কোন কলেজে পাবে আর কি। কিন্তু তোমার ধরো কাট অফ মার্ক হয়তো তুমি পেয়ে যাবে হয়তো সামনে বার, 1 বছর তুমি কোথাও ভর্তি হবে না, মানে তুমি কোনো কোর্সে ভর্তি, একটা ভালো ডিসিশন যে তুমি একদম পুরো ফোকাস তুমি নিটে দেবে। তারপরে 25 টার্গেট, তারপরে আবার দেখা যাবে কিরকম কি হচ্ছে আর কি। আশা করছি সামনে বাড়ি হয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে যে তুমি সামনে বাড়ি হয়তো হয়ে যাবে। আমি আশীর্বাদও করছি, শুভেচ্ছা, তোমার সামনে বাড়ি হয়ে যাবে। আমি আবার ইন্টারভিউতে তোমার বাড়িতে আসবো আর কি। হ্যাঁ, তো তুমি এই ডাক্তার হওয়ার পর ওইটাই বল, তোমার কোনো মনে কোনো ইচ্ছা আছে যে একটা মানুষ না মোটিভেশন কাজ করে? আমাদের এরকম একটা শিক্ষক হওয়ার পর যে কিছু ছেলেকে পড়াবো, আমার পড়াতে খুব ভালো লাগতো আর কি। তো সেই জন্য আমার একটা মোটিভেশন কাজ, আমি যদি শিক্ষক পেশাটা নিই তাহলে আমি কিছু ছেলেকে পড়াতে পারবো। এটা তোমার এরকম কোনো মনে কাজ করে মোটিভেশন, যে তুমি যে বললে যে আমি কোনো সেবা করতে যাই মানুষকে, এরকম কোনো ব্যাপার আছে কোনো মনের মধ্যে? অ্যাকচুয়ালি আমি আপাতত 2025-এ নিট ক্র্যাক করে ডাক্তার লাইনে যাব, এবং তার পাশাপাশি আমি সিএসসি এক্সামের জন্য খাটবো, সিভিল সার্ভিসের জন্য ইচ্ছা আছে। মেডিকেল থেকে অনেকে যায়, তো কোনো সমস্যা নেই, সমস্যা নেই। তো সেই এক্সামটা ক্র্যাক করতে পারলে তো খুব ভালো, সেখান থেকে যদি ইচ্ছা আছে, ইচ্ছা আছে মানে আপাতত নিট, তারপরে সিএসসি এক্সাম। তা আইএএস বা আইপিএস অফিসার যদি হওয়া যায় তাহলে আরো অনেক বেশি কিছু করা যাবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমার ইচ্ছা যে সমাজের জন্য কিছু করার, স্পেশালি যারা একটু মানে আর্থিকভাবে একটু মানে কি বলবো, যে সচ্ছল নয়, তাদের জন্য কিছু করার ইচ্ছা আছে। মানে খুবই খারাপ লাগে আমার যে ভিডিও দেখি মাঝে মাঝে যে খাবার পাচ্ছে না তারা, আর আমরা খাবার নষ্ট করছি, মানে আমার তো পুরো চোখে জল চলে আসে, মানে খুবই খারাপ লাগে। তো ওদের জন্য কিছু করার ইচ্ছা আছে। এবার আমি তো একা পারবো না,
আমাদের ভারতবর্ষে তো প্রচুর এরকম মানুষ আছে, এবার আমাকে দেখে যদি আরো তুমি একটা ক্ষুদ্র মাইক্রো করলে তো অনেক ব্যাপার, তুমি ধরো একটা দমকল একটা এলাকা, এই এলাকা তুমি যদি একটা অঞ্চল ধরে করলে সেটা বিশাল ব্যাপার, তুমি ছোটটা করতে করতে পারবে না, কিন্তু তোমার জায়গা তুমি করলে সেটা অনেক বড় ব্যাপার। কিন্তু সেটা দেখে যদি আরো সবাই এগিয়ে আসে, তাদেরকে দেখে আরো অনেক ফ্রেন্ডস থাকবে, অনেক ডক্টর থাকবে, তোমার করার ইচ্ছা আছে আমার। আমি ওর কতটা মিম কনফিডেন্ট, ও কিন্তু বলে আমি পৌঁছে ডাক্তার হবো। আমারও কথাবার্তা শুনে মনে হচ্ছে ও কিন্তু মানে কোনো সংশয় নেই, এটা যেটা বলি ডাউট নেই কোনো। যদি কোনো মানুষের, আমি নিজে সেলফ মোটিভেশন ভিডিও বানাই, যদি কেউ মনে থাকে যে মনের মধ্যে 100% কনফিডেন্স থাকে, যেটা 6 ভেবেছিল মেধা তালিকায় থাকবো আর কি, ভাবনাটা 6-7 এসেছিল আর কি, এবং সেটা থেকেছে কিন্তু তার প্রমাণ ওর নিজে। এবং এবারও 4টে নম্বর কোনো ম্যাটারই করে না, ওর যে ফিজিক্স এবং বাংলায় 4 নম্বর হয়ে গেলে তো থেকে তুমি মেধা তালিকা রিভিউ করলে হয়তো হয়েও যাবে আর কি। তো আবার আমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে কনফিডেন্ট 25-এর নিটটাও ক্র্যাক করবে। আমি আশাবাদী, আমার কথা শুনে মনে হচ্ছে। সেই শুভকামনা বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সেই ওর মনস্কামনা পূর্ণ হয় আর কি। এবং সত্যি বলবো, আমি মন থেকে আমি অনেক সাক্ষাৎকার নিচ্ছিলাম আর কি, আমিও কোনো ফ্র্যাঙ্কলি বলছি, আমাকে খুব কাছের মনে হয়, কারণ তোমার বাবার সঙ্গে আমার দীর্ঘদিন আমরা গল্প করতাম। তোমার বাবার সঙ্গে আমি ওই মাঠে আর কি, ব্রিটিশ স্কুলের যে মাঠ, সেই মাঠে আমরা পাশাপাশি বাড়ি ছিল, অনেক গল্প টল্প করতাম আর কি, ভালো পরিচয় ছিল। তো আমি যখন প্রথম, তুমি যখন মাধ্যমিকে নবম হলে, তখন তোমার চ্যানেল ছিল না আর কি, আমার তখন আশা হয়নি আর কি, তখন তো দমকল থেকে তো সেরকম সুযোগ হয়নি, কিন্তু মনে মনে খুব খুশি হয়েছিলাম। এবং আমি ভাবছিলাম যে দাদারই মেয়ে। আমি একদিন কাকে বললাম যে ছবি দেখাও তোমাকে, ছবি দেখালো, তখন আমি শিওর হয়ে গেলাম যে তোমার ছবি আর বাবার ছবি, তোমার ছবি দেখলাম, তখন একদম কনফার্ম হয়ে গেলাম যে দাদারই মেয়ে। তখন খুব মনে আমি এবং আমার ওয়াইফ খুব খুশি হয়েছিলাম, যেহেতু প্রতিবেশী ছিল আর কি, খুব মন থেকে খুব ভালো লাগছিল আর কি। তারপরে আমি অনেক সাক্ষাৎকার নিচ্ছি 2-3 দিন ধরে আর কি। আমি তেহট্ট গেছিলাম, আমি কালকে বহরমপুর গেছিলাম, তোমারটা নেওয়ার জন্য বাবাকে কালকে ফোনও করেছি। খুব আমার মন থেকে যাচ্ছে তোমারটা আমি আগে নিই আর কি, এত আমি আগ্রহী ছিলাম তোমার সাক্ষাৎকারটা নিতে আর কি। আমার শালোবাবু, যে তিনি ক্যামেরা করছেন, উনি এক্স CRPF, তো আমার সঙ্গে যাচ্ছে, ও বলছে এত রাতে তুমি যাবে সাক্ষাৎকার নিতে, রাত্রি হয়ে গেছে। বলছে আমি ওই মিমের সাক্ষাৎকার নেওয়ার খুব জরুরি। ও আমাকে বলছে বাড়ি চলো, কালকে নেবে। তো আমি বলছি না, ওটা আমার খুব মনের থেকে সারাদিন ইচ্ছা করছে, আমি ফোনও করেছি, ইচ্ছা করছে সাক্ষাৎকার, আমি এত তোমার নিতে আগ্রহী ছিলাম আর কি। তো আমি জানি তোমার সময় শুনেছি আর কি ডোমকলে, এবং মিম ডোমকলের গর্ব। তা আপনারা ওকে আশীর্বাদ করুন, যারা ডোমকলবাসী বা মুর্শিদাবাসী, তো যেন সফল হয়, এবং পরবর্তীকালে ও জেলার তথা রাজ্যে তথা এখন যেরকম ডক্টর আমানুল হক আছে আমাদের এলাকার ডাক্তার, বড় ডাক্তার, হার্ট স্পেশালিস্ট আর কি, আমাদের আবু সাইদ আছে, ও MD করছে আর কি, নূর সিলিমরা তারা করছে আর কি, অনেক ডক্টর মধুকুস থেকে বেরিয়েছে আর কি। তোমাকেও তুমি জানো এরকম এই পাশেই হসপিটাল আছে, তুমি এই হসপিটালে আসতে পারো, বা যে কোনো তুমি জায়গায় যেখানে তোমার পোস্টিং হোক না কেন আর কি, তোমার জন্য একটা নাম হয় জানো। এই যেরকম নাম হলো একটা, যে মাধ্যমিক ডক্টর হিসেবে তোমার অনেক থাকে না, যে ডক্টর হিসেবে আমার জন্য র্যাঙ্ক যেন একদম এক ডাকে সবাই চেনে। তুমি যাতে স্পেশালিস্ট হও না কেন, সে তুমি গাইনোকোলজিস্ট হও বা হার্ট স্পেশালিস্ট হও, যে তোমার জানে না, সে ভবিষ্যৎ বলবে তুমি কোন দিকে যাবে, স্পেশালাইজড করবে আর কি, এখন কেউ বলতে পারে না আর কি, তখনই হয়তো ঠিক হবে আর কি। কিন্তু সেই ফিল্ডে আর কি তুমি যেন ওখানেও যেন টপ হও, এবং যেন পশ্চিমবঙ্গে তোমার নাম ছড়িয়ে পড়ে আর কি, সেই আমি আশা রাখবো আর কি। আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর কি। আর মিম লাস্টে চলে এসেছি, যে যারা পড়ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের প্রতি যদি কিছু টিপস দাও তোমার, একদম যদি তারা উপকার হয় যাতে আর কি, এরকম কিছু কথা। এবার যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের নিজেদের একটা নিজস্ব রুটিন থাকে। এবার আমি যেটা প্রেফার করি সেটা হয়তো সবার নাও পছন্দ হতে পারে, তাদের নিজেদের মানে তারা কোন সময় পড়তে ভালোবাসে, কতক্ষণ পড়তে ভালোবাসে, সেটা তারা নিজে ঠিক করলে বেশি ভালো হয়। তবে আমি ছোট্ট একটা কিছু বলছি, যে আমার ক্ষেত্রে যেমন মাধ্যমিকে আমি সকালবেলা পড়তে ভালোবাসতাম, তারপর ক্লাস 12-এ উঠে সেটা রাত্রি হয়ে গেছিল, মানে রাত্রি জেগে পড়ার হ্যাঁ, আর মানে রুটিন করতে বলবো, কিন্তু এবার কি বলুন তো, যে কোনো টপারই হোক না কেন, যত বড়ই হোক, সে যে পুরো রুটিন মেনটেন করে পড়ে একদিন, এটা কিন্তু নয়। যাদের সাক্ষাৎকার নেবেন তারা একই বলবে যে এই টাইমে এই সাবজেক্ট আমি রেখেছি, অতক্ষণই পড়েছি, এরকম হয় না, 100% কোনোদিনই হয় না, অসম্ভব। কিন্তু যে গ্রাফটা তুমি করেছো বেশি যেন ফ্ল্যাকচুয়েট না করে, মানে সমান্তরাল বজায় রাখো, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট হবে। একটা ডিসিপ্লিন থাকে, হ্যাঁ 80% হলে অনেকটা আর কি। আর টেক্সট বইয়ে সে যেটাই হোক, মানে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাই হোক, নিজেদের যে টেক্সট বই আছে সেটাকে খুব খুঁটিয়ে পড়তে হবে, কোনো কনসেপ্ট বাদ দিলে কিন্তু কোয়েশ্চেন পারবে না। এবারকার কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে, ফিজিক্স, বায়োলজি, ম্যাথেরও কয়েকটা কোয়েশ্চেন ছিল খুবই কনসেপচুয়াল, তো প্রত্যেকটা কনসেপ্টকে নিতে হবে, উপর পড়ে যাব তা দিয়ে আমি ভালো রেজাল্ট করবো, যে স্টেজে মেরে দেবো, অনেক এটা ভাবে যে এখন পড়বো না, ঠিক পরীক্ষার সময় দেখে নেবো, কিন্তু কিচ্ছু হবে না।
পুরো থরলি পড়তে হবে। আপনারা আমার তো কথাবার্তা শুনে মিম কিন্তু খুব পরিণত, মানে আপনারা যারা সাক্ষাৎকার দেখছেন বা দেখবেন আর কি, তো এই ম্যাচুরিটি তোমার কোথা থেকে আসলে? তুমি এত সুন্দর কথা বলছো, মানে একদম ঠিকঠাক কথাবার্তা আর কি। মানে এই কথাবার্তা হচ্ছে তুমি যে 12-এ পড়ছো, এটা কথা হচ্ছে অনার্স পাস করার পরে কথাবার্তা বলে, এরকম বুদ্ধিযুক্ত কথাবার্তা, এরকম ম্যাচিওর কথাবার্তা। এটা তোমার কি ছোট থেকে এরকম কথাবার্তা তুমি বলো না? এরকম ম্যাচিওর না তোমার অটোমেটিক হয়ে গেছে? মানে তোমাকে দেখে মনে হয় তুমি 12 পাস করে বেরিয়েছো, তোমার কথাবার্তা যথেষ্ট ম্যাচিওর আর কি। মানে এটা অটোমেটিক, মানে একটা সময়ের পরে এটা হয়ে যাবে, মানে বুঝতে শিখবে যে আমাকে জীবন অনেক কিছু করতে হবে, যে এখন সময় নষ্ট করলে চলবে না। তো সেইভাবে এই বোঝটা তোমার মধ্যে অটোমেটিক চলে এসেছিল না, যে আমাকে কিছু করতে হবে আর কি। 10 থেকেই হয়ে, এবং এই ভাবনাটা তোমার ওইখানে গিয়েও কাজে লাগে, কিন্তু যেখানে হোস্টেলে যাবে তোমার হয়তো তোমার মতো কতজন পড়বে না হয়তো, কারণ তুমি বাড়ির পরিবেশ এটা পেয়েছো, তুমি হয়তো তোমার মতো করে সব অনেকক্ষণ পড়তে পেয়েছো, বাবা মার হেল্প পেয়েছো। ওখানে তো হোস্টেলে তুমি হয়তো এক রুমে হয়তো 3জন 4জন থাকতে হতে পারে, তো সেখানে তোমাকে কিন্তু তোমাকেই নিজের চেষ্টা পড়তে, আমরা মেসে হোস্টেলে থেকেছি আর কি, তোমার তাগিদ কিন্তু বেশি থাকবে। হয়তো তোমার ফ্রেন্ডসরা বলো চল একটুখানি। আচ্ছা, আলামিন কি মোবাইল এলাও না? এলাও না, না, মোবাইল কোনো এলাও মোবাইল, তাহলে তোমার ওই জায়গাটা কোনো সমস্যা হবে না আর কি। আর মাইন্ড আমি সেট করে নিয়েছি যে আমি ওখানে পড়তে যাচ্ছি, যে কোনো সমস্যাই হোক, খাওয়া দাওয়া বা থাকার উপেক্ষা করো, একদম মনটাকে তুমি মাইন্ড করে নিয়েছো আর কি। একটু কষ্ট হলেও মানিয়ে নাও, এটাই সাফল্যের চাবিকাঠি। আমি একদম 100% শিওর 2025-এ মিম র্যাঙ্ক যাই হোক না কেন, কাট অফ মার্ক যায়, যে 620 হোক 630 হোক, ও হে কাট অফ মার্কটা টপ পাবে আর কি, একদম আমি শিওর, সে যাই হোক না কেন। তো আমরা অপেক্ষায় থাকবো 2025 নিট পরীক্ষার পর। আর আপনার ওকে দোয়া করুন, আশীর্বাদ করুন যেন ওর স্বপ্ন সফল হয়। আর এইভাবে শেষ করছি, নমস্কার।